আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাইকে আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি। ওকে ওকে ওকে, তুমি ডান থেকে কমাও, এটা ডান থেকে কমাও। হইল না তো, দাঁড়াও, আগের মতোই রাখো। পিছনেরটা ফুল স্ক্রিন দাও। ঠিক আছে, এটা তো হইল না। এই যে এটা ডানে এসে পড়ছে। এটা এটা দাঁড়াও। এটা বলছিলাম আগে, হ্যাঁ। আর এটা একটু বামে নিয়ে যাও। না, আগে যে একটা ফরম্যাট ছিল না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। ভিডিও দেখতে পারছি না। ওয়েব অ্যাপে। আচ্ছা, একটা মিনিট, সব ঠিক হয়ে যাবে। একটা মিনিট টাইম দাও। হ্যাঁ, এখন দেখতে পারতেছো ওয়েব অ্যাপে? ওকে 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 ওকে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তুমি আগের মতোই রাখো। বুঝছি, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। আগের মতোই রাখো সব, আলাদা করার দরকার নেই, সব আগের মতো রাখো। ওকে, সো আজকে আমাদের পরিবেশ রসায়নের 2 নম্বর ক্লাস। সো আগের ক্লাসটা সবাই করেছো হোপফুলি, আর আগের ক্লাস না করলেও কোনো সমস্যা নাই। আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে শুরু করব অ্যান্ড কিছু প্র্যাকটিস করব। অ্যান্ড হচ্ছে গতদিন আমরা যে জায়গা থেকে শেষ করছিলাম আজকে ঠিক সেই জায়গা থেকেই শুরু করব। ওকে, ক্লিয়ার সবাই? সব কিছু ঠিকঠাক আছে? ফেসবুক ওয়েব অ্যাপ ওকে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখন আসো, এখন আসো, আমরা একটু বেসিক দিয়ে স্টার্ট করি। খেয়াল করো, সো আমাদের গেলুসাকের চাপের সূত্র গতদিন পড়ছি আমরা, অ্যান্ড গেলুসাকের চাপের সূত্র যে রিলেটেড ম্যাথগুলো আছে সেগুলো একটু করব। সো তার আগে আমি একটু জাস্ট গতদিনের পড়াগুলো রিক্যাপ করে দেই। আমরা কি পড়ছিলাম? গতদিন পড়ছিলাম পি ইজ প্রপোর্শনাল টু 1/v, বয়েলের সূত্র। ভি ইজ প্রপোর্শনাল টু, ওকে, পি ইজ প্রপোর্শনাল টু 1/v। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে পি ইজ প্রপোর্শনাল টু টি যখন ভি কনস্ট্যান্ট। পি ইজ প্রপোর্শনাল টু 1/v যখন টি আর এন কনস্ট্যান্ট। আর আমরা পড়ছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটাও পড়ছিলাম আমরা যখন চাপ কনস্ট্যান্ট। আরেকটা জিনিস পড়ছিলাম পি ইজ প্রপোর্শনাল টু, একটু খেয়াল করো, ভি ইজ প্রপোর্শনাল টু এন যখন হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে মনে করো পি আর টি দুইটাই কি হবে? কনস্ট্যান্ট হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি আমরা পড়ছিলাম হচ্ছে বয়েলের সূত্র। দেখো আগের পড়াটা একটু রিক্যাপ করতেছি। এটা আমরা কি পড়ছিলাম? গে-লুসাকের সূত্র, গে-লুসাকের সূত্র। তারপর চাপ কনস্ট্যান্ট, এটা পড়ছিলাম আমরা চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এবং
আর এটা আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রোস ল। এই জিনিসগুলো আমরা একটু দেখছিলাম, মনে আছে তোমাদের? এখান থেকে আমরা সূত্র পাই হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2, গতদিন কিছু ম্যাথ করছিলাম আমরা। এখান থেকে পাই আমরা হচ্ছে P1 T1 ইকুয়াল টু P2 T2, কখনোই না। আমরা পাই হচ্ছে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। খেয়াল করো, আমরা কি পাই? P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এখান থেকে আমরা কি পাই? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এই সূত্রটা। অ্যান্ড এখান থেকে আমরা সূত্র পাই হচ্ছে V1 বাই N1 ইকুয়াল টু V2 বাই N2। সো আমাদের মেইন যে জিনিসটা দরকার, একটু খেয়াল করো, আমরা আজকে নতুন আরেকটা সূত্র দেখব, সেটা হচ্ছে বয়েলার চার্লস যদি সমন্বয় করি আমরা কাকে কাকে, একটু খেয়াল করো। বয়েলার চার্লস দুইটা যদি একত্রিত করি তাহলে আমরা কি পাই? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। এটা কার সূত্র বলো তো? বয়েল চার্লসের সমন্বয় সূত্র, বয়েল চার্লস এর সমন্বয় সূত্র। আশা করি সবার মাথায় আছে। এটা কি ভাইয়া? বয়েল চার্লসের সমন্বয় সূত্র, P1 V1 বাই T1 P2 V2 বাই T2। ওকে, এখন আসো একটু খেয়াল করো, আমরা এই চারটা সূত্র থেকে কি পাই? আদর্শ গ্যাস সমীকরণ PV ইকুয়াল টু nRT পাই। মনে আছে তোমাদের? PV ইকুয়াল টু nRT, এটা কার সমীকরণ তোমরাই বলো? PV ইকুয়াল টু nRT, এটা কার সমীকরণ? PV ইকুয়াল টু nRT, এটা কার সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। সো এই আদর্শ গ্যাসের সমীকরণে আরটাকে আমরা কি বলছিলাম? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এর কিছু একক আছে, যেমন 0.0821, এটা হচ্ছে লিটার এটিএম এককে, লিটার এটিএম, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। আর এর ভ্যালু যখন 8.314 হয় তখন আমরা বলি জুল, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। আর এর একক যখন 8.314 ইন্টু 10⁻⁷ হয় তখন আমরা বলি আর্গ, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। আর এর ভ্যালু যখন 1.987 হয়, ঠিক আছে, তখন আমরা বলি হচ্ছে এটা ক্যালোরি, মোল ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। সো আমাদের এটা হচ্ছে এসআই একক আমরা জানি, এবং এটা হচ্ছে সিজিএস একক, সিজিএস একক। এটা হচ্ছে লিটার এটিএম একক, এটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি একক। আশা করি এইটুক সবার ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে গতদিন আমরা পড়ছিলাম, তাই তো? এখন আমরা আজকে নতুন পড়া পড়তে হবে। সো গত দিনের জিনিসগুলো আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। ওকে, খেয়াল করো, আমরা যদি আসি এখন আমাদের যে জিনিসগুলো এক্সট্রা লাগবে একটু খেয়াল করো। এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে আমরা কি কি বের করতে পারি? দেখো, আমরা এটাকে ভাঙাইতে পারি। দেখো, পিভি ইকুয়াল টু মোল সংখ্যা এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? W/M, পরিমাণগত রসায়নে পড়েছি, মনে আছে সবার? সো আমরা এখান থেকে W বের করতে পারি। দেখো, W ইকুয়াল টু PVM ডিভাইডেড বাই RT। সো অনেক সময় আমাদের ভর বের করতে হয়, সো এই আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে আমরা কি করতে পারি? ভরটা অনায়াসে বের করতে পারি। আরেকটা জিনিস দেখো, আমরা যদি আসি এই আদর্শ গ্যাস সমীকরণ দিয়ে আমরা কি বের করতে পারি? ঘনত্বও বের করতে পারি। দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি আমরা লিখতে পারি, আবার লিখতে পারি পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু আমরা জানি W/M, W/M/RT। আবার আমরা আরেকটা জিনিস লিখতে পারি। দেখো, এমটাকে ভি এর জায়গায় নেই, ভিটাকে এম এর জায়গায় নেই, নিতে পারি কিনা দেখো তো? এমটাকে ভি এর জায়গায়, ভিটাকে এম এর জায়গায় নিতে পারি। দেখো, সো আমরা লিখতে পারি PM ইকুয়াল টু W/V/RT লিখতে পারি। সো আমরা জানি, দেখো, ঘনত্ব ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম? ঠিক আছে, আমরা জানি ভর, একটু খেয়াল করো, আমরা কি জানি? ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন, আমরা পড়ছি না? বা ভর W যদি হয়, ঘনত্ব যদি D হয়, আয়তন যদি V হয়, তাহলে আমরা ঘনত্ব D ইকুয়াল টু W/V লিখতে পারি। সো এই যে W/V, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ঘনত্ব লিখতে পারি। তাহলে দেখো আমরা কি লিখি? PM ইকুয়াল টু
ডি আর টি লিখতে পারি। তাহলে ঘনত্ব ডি ইকুয়াল টু কি আসে দেখো, আরেকটা সূত্র পেয়ে গেছি, পিএম বাই আর টি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঘনত্ব ডি ইকুয়াল টু পিএম বাই আর টি। সো এই সূত্রটা সবাই ক্লিয়ার? ঘনত্ব ডি ইকুয়াল টু পিএম বাই আর টি। ক্লিয়ার? ওকে। তো আমরা এই জিনিসগুলা ব্যবহার করে, দেখো এই জিনিসগুলা ব্যবহার করে আমরা হচ্ছে এই এখন সামনের ম্যাথগুলা বা বিভিন্ন প্রবলেম সলভ করব। ওকে, সামনের প্রবলেমগুলো সলভ করব। সো আসো আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করা স্টার্ট করি। আমরা গত দিন হচ্ছে চার্লস পর্যন্ত যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করছি। ঠিক আছে, চার্লস পর্যন্ত যতগুলো প্রবলেম ছিল আমরা সলভ করছি। আজকে আমরা কি দিয়ে স্টার্ট করব? গেলুসাকের সূত্র দিয়ে। গেলুসাকের চাপের সূত্র কোনটি? এটা পরীক্ষায় আসছিল। গেলুসাকের সূত্রে আমরা কি দেখছি? গেলুসাকের সূত্রটাই হচ্ছে আমাদের আয়তনটা স্থির থাকে। সো পি ইজ প্রপোর্শনাল টু টি। সবাই উত্তর দিবে, এটা সঠিক উত্তর, এটা পারা দরকার। আচ্ছা, যে টাইপ করবে ওকে বলবা পিওর ব্ল্যাক দিতে। ওকে, নোট লিখে রাখো। তারপর দেখো স্থির আয়তনের গ্যাসের চাপ ও তাপমাত্রা সম্পর্ক প্রকাশক সূত্রটা কোনটি? যখন আয়তন স্থির থাকে, দেখো আগের কনসেপ্টটাই, আয়তন যখন স্থির থাকে তখন আমরা বলি গেলুসাকের সূত্র, তাই না? আয়তন যখন স্থির থাকে তখন আমরা বলি গেলুসাকের সূত্র। তারপর দেখি আমরা একটা চমৎকার একটা ম্যাথ আছে। নির্দিষ্ট আয়তনে হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত শীতল করা হলেও যতক্ষণ না পর্যন্ত এর চাপ অর্ধেক হয়, গ্যাসটির পরিবর্তিত তাপমাত্রা কত? সো যখন আয়তনটা নির্দিষ্ট করে দিচ্ছে, দেখো আয়তন নির্দিষ্ট করে দিচ্ছে, তার মানে আমরা কি বলবো? আয়তন যেহেতু কনস্ট্যান্ট, আমরা বলবো হচ্ছে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এই সূত্র হবে, তাই না? অর্থাৎ গেলুসাকের সূত্র। এখন একটু খেয়াল করো, হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ততক্ষণ পর্যন্ত শীতল করা হলো যতক্ষণ না পর্যন্ত এর চাপ অর্ধেক হয়। অর্থাৎ P1 যদি ধরো 1 হয়, P2টাকে আমি কি ধরবো? অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ হাফ হয়ে গেছে। ওকে, আর T1টা কত আমাদের? T1টা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। সো এটা একটু দেখি আমরা। 1 T1 কত? 273। ঠিক আছে, T2 আমাদের বের করতে হবে, আর চাপ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তাহলে দেখো T2 ইকুয়াল টু কত আসে? T2 ইকুয়াল টু আসে 273 ডিভাইডেড বাই 2। এটা তাহলে কত আসে? আসে হচ্ছে দেখবা 136.5, কারণ 136 দুগুণে 272। এটা কত আসছে? কেলভিনে আসছে, তাই না? কেলভিনে আসছে। এখন পরিবর্তিত তাপমাত্রা কত? পরিবর্তিত তাপমাত্রা কত? তো ডেল টি T1 মাইনাস T2, T1 মাইনাস T2 আগে ছিল 273 কেলভিন, এখন হয়েছে 136.5 কেলভিন। সো অর্ধেকই থাকবে, অর্থাৎ 136.5 কেলভিন। এখন এটা যদি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো, 136 মানে এটার হাতে ক্যালকুলেশনটা এত মজার, মাইনাস 273, 136.5 মাইনাস 273, তাহলে কত আসবে? ডিগ্রি সেলসিয়াস আসবে। তাহলে রেজাল্টটা কত আসবে? মাইনাস 136.5 ডিগ্রি সেলসিয়াস। সো এটা যে বুঝে বুদ্ধিমান সে একবারেই করে ফেলতে পারবে। উত্তর কি আসবে? বি আসবে, মাইনাস 136.5 ডিগ্রি সেলসিয়াস। মানে হাতে ক্যালকুলেশনটা এইভাবেই দিচ্ছে। ভাই ডেল টি বের করলে হলো না কেন? ডেল টিটা তো তোমার কেলভিনে আসছে, বাট অপশনগুলো কিসে? ডিগ্রি সেলসিয়াসে। ওকে, ডেল টিটা তোমার কিসে আসছে? কেলভিনে আসছে, বাট অপশন টিটা কিসে? ঠিক আছে ভাই, শেষ মাইনাস আদি করলাম না কেন? শেষ মাইনাস আদি করে না কিন্তু, ঠিক আছে? শেষ মাইনাস আদি করে না কিন্তু, সবসময় করে কি? ডেল টি পার্থক্যটা কি করে? তোমার বেশি তাপ থেকে কম তাপটা বিয়োগ করি আমরা, ঠিক আছে? ওকে, বেশি তাপ থেকে কম তাপটা বিয়োগ করি। ওকে, ক্লিয়ার? তারপরে আসো সামনে যাই, অ্যাভোগাড্রো সূত্র রিলেটেড কিছু ম্যাথ দেখব। নিচের কোনটি অ্যাভোগাড্রো সূত্র? সবাই বলো একটু, অ্যাভোগাড্রো সূত্র কোনটা? সবাই একটু বলো। V is proportional to n, ঠিক আছে? V is proportional to আমরা কি বলি? n, অ্যাভোগাড্রো সূত্র। পরেরটা দেখো, যদি নিম্নোক্ত গ্যাসগুলোর ভর একই হয় তবে কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু আছে? কোনটায় সবচেয়ে কম সংখ্যক অণু আছে বলো তো? এ বি সি আর ডি, কম সংখ্যক অণু কোনটায় আছে? আসো দেখো,
ভর যদি একই হয় মানে কি, এটা দিয়ে কি বুঝাইছে, ডাব্লিউ সেম, সবাই ভুল উত্তর দিছো, ডাব্লিউ কি সেম। সো আমরা মোল সংখ্যা n ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। আবার মোল সংখ্যা n ইকুয়াল টু কি জানি, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখো অণুর সংখ্যাটা মোল সংখ্যার সমানুপাতিক, আর যেহেতু ডাব্লিউ সেম, ডাব্লিউটা কনস্ট্যান্ট, আমি বলতে পারি মোলার মাস যেটা আছে আণবিক ভর সেটার ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু অণুর সংখ্যা চাইছে, অণুর সংখ্যা কি আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ অণুর সংখ্যা আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ তোমার আণবিক ভর যত বেশি হবে অণুর সংখ্যা তত কম হবে, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার অণুর সংখ্যা কম। তাহলে উত্তরটা কি হবে, দেখো এইখানে যতগুলা আছে সবচেয়ে বেশি আণবিক ভর হচ্ছে ক্লোরিনের। অনেকে বলে সালফার ডাইঅক্সাইড, আমি যে গাইড বইটা থেকে এই প্রশ্নটা কালেক্ট করছি সেখানেও সালফার ডাইঅক্সাইড উত্তর দেওয়া, বাট সালফার ডাইঅক্সাইডের মোলার মাস কত, 64। ঠিক আছে, সো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ক্লোরিন 71। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। আর কার্বন মনোক্সাইড কত হবে ভাই, কার্বন মনোক্সাইড তো 28। ঠিক আছে, কার্বন মনোক্সাইড কত, 28 গ্রাম। সো অ্যান্সার কি, বি নাম্বারটা ক্লোরিন 71। সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছি আমি? ঠিক আছে, সো অনেকেই ভুল করছিল, সো এই সহজ সহজ জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না, রিসেন্টলি প্রশ্ন আসতেছে। তারপর দেখো এসটিপিতে 50 সিসি ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা 50 সিসি নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যার কি হবে, কয় গুণ হবে, তোমরা একটু করো, এটা কয় গুণ হবে। 50 সিসি ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা 50 সিসি নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যার কত গুণ হবে, দ্বিগুণ, তিনগুণ না অর্ধেক, কোনটা হবে? এফবিতে লাইভ হচ্ছে আব্দুল্লাহ, ঠিক আছে। সবাই উত্তর দিচ্ছে, আবুল কাশেম উত্তর দিচ্ছে ফেসবুক থেকে যে সমান। একটু দেখি আমরা, দেখো আমাদের কি বলছে, অণুর সংখ্যা এক্স ইকুয়াল টু, ঠিক আছে, দেখো আমরা বলি এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এখন দেখো ক্লোরিনের জন্য এসটিপিতে আয়তন কত, 50 সিসি, এক্স অফ ক্লোরিন এটা কত, 50 বাই 22.4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। আবার তোমার নাইট্রোজেনের জন্য, এক্স অফ নাইট্রোজেনের জন্য সেম, 50 ডিভাইডেড বাই 22.4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। দুইটার জন্যই সেম ভাইয়া, তো আমি বলতে পারি দুইটার জন্যই অণুর সংখ্যা কি হবে, সমান হবে। সো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, এসটিপিতে আয়তন সমান হইলে অণুর সংখ্যা কি হবে, সমান হবে। এসটিপিতে আয়তন যদি সমান হয় অণুর সংখ্যা কি হবে, সমান হবে। পরেরটা দেখো, এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে, ঠিক আছে, এটা কি মোল হবে, কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে। সো একটু দেখো তো এটা পারবা কে কে, এসটিপিতে কোনো গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে, মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। সো আমরা একটু দেখি, দেখো n ইকুয়াল টু ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 আমরা জানি। সো আমাদের 1 বাই লিটার কত, 1 লিটার, তাই না, 22.4, ঠিক আছে। এখন দেখো 1 বাই 22.4 মানে কি, ধরো তুমি হচ্ছে এটাকে ভাগ করতে হবে, এখানে 100 ধরো, তাহলে 10 টু দি পাওয়ার -2 আনো, ঠিক আছে। 100কে তুমি যদি 22.4 দিয়ে ভাগ করো, বা ধরো এইখানে আরেকটা শূন্য দিলে 1000কে 224, ঠিক আছে। ধরো 5ও না, তুমি হচ্ছে 4 দিলে, 5 দিলে তো 5 200 1000 হয়ে যায়, 4 দাও, 4 4 16 6, হাই থাকে 1, 4 দুগুণে 8 আর 1 কত 9, তারপরে 4 দুগুণে 8 896, তাহলে কত থাকে 104 অবশিষ্ট থাকে, 104, ঠিক আছে। তুমি যদি দশমিক দাও 1040, তারপর দেখবা 5 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, 4 5 20, শূন্য হাতে থেকে 2, 5 দুগুণে 10 2 12 2, ঠিক আছে, হাতে থেকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1120, মানে 4.5 এরকম কিছু। সো আমরা যদি বলি 4.5 তার উত্তর না, দেখো তুমি পাইছো হচ্ছে 4.5, 100কে 22.4 দিয়ে ভাগ করে ইন্টু 10 টু দি পাওয়ার -2, তাহলে তোমার কি আসে 0.045, ডি নাম্বারটা উত্তর। সো সবাই তো লাফায় লাফায় বি দিয়ে শুরু করছিলা, পরীক্ষার হলেও কি এরকম দিবা বি? ভার্সিটির প্রশ্নগুলোতে এমন হবে,
ট্রিকি প্রশ্ন হবে। পরীক্ষার হলে কি এরকম বি দিয়ে দিবা? পরে তো বলবা ভাইয়ারা কিছু পড়ায় নাই। পরে কি বলবা? ভাইয়ারা কিছু পড়ায় নাই, আমরা ধরা খাইছি। ঠিক আছে? সো মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। ভার্সিটির প্রশ্ন সহজ। ভার্সিটির প্রশ্ন, তুমি একটা ভার্সিটির প্রশ্ন দেখছো কঠিন আসতে? ঠিক আছে, আমরা তো তোমাদের জোর কইরা কঠিনগুলা করাই। রুয়েট, কুয়েট, চুয়েটের ম্যাথগুলা করাই। ঠিক আছে, রুয়েট, কুয়েট, ঠিক আছে, চুয়েটের ম্যাথগুলাও করাই, বুয়েটের ম্যাথগুলাও করাই, জোর কইরা করাই, যেন চিন্তা করতে শিখো। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, ভার্সিটির ম্যাথগুলো সহজ আসবে অ্যান্ড তোমাকে ধাপে ধাপে করতে হবে, মুখস্থ কিছু বসায় দিও না। ঠিক আছে, পরেরটা আসো। তারপর দেখো, এই ম্যাথটা চমৎকার একটা ম্যাথ। প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস ধারণকারী একটি বেলুনের আয়তন দেওয়া আছে। উক্ত বেলুনে কতটি হাইড্রোজেন গ্যাসের অণু আছে? একটু খেয়াল করো। কি দেওয়া আছে? বেলুনের আয়তন দেওয়া আছে। কোথায়? প্রমাণ তাপমাত্রা এবং চাপে, তাই না? একটু খেয়াল করো, প্রমাণ তাপমাত্রা ও চাপে। এখন বলছে উক্ত বেলুনে কয়টি হাইড্রোজেন গ্যাসের অণু আছে, অণুর সংখ্যা চাইছে। সো তুমি কিভাবে বের করবা? অণুর সংখ্যা x ইকুয়াল টু, তুমি জানো এসটিপিতে কত? 3.22 ইন্টু 10⁻⁻6। এটা কততে আছে? মিলিলিটারে। লিটারে নিতে হবে, আরও 1000 দিয়ে ভাগ করো 10⁻³ ডিভাইডেড বাই 22.4 লিটার ইন্টু ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। এখন হাতে ক্যালকুলেশনের প্যারা, তাই না? কুয়েটে আসছে, যারা করার ক্যালকুলেটরে করে ফেলছে, বাট আমরা হাতে ক্যালকুলেশনে কিছুটা শিখি, কোনো সমস্যা তো নাই। দেখো, এটা 6, এটা 22, 6 দিয়ে 22কে কাটাকাটি করি আমরা, 6 কে 6, 3 6 18, তাই না? আর অবশিষ্ট কত থাকে? 3.4। আমরা জানি 4 6 24, 5 6 30, তাই না? এটা কত দিয়ে দিলাম? 3.5। ঠিক আছে, লেটস সে 3.5। এখন খেয়াল করো, 3.2 কে 3.5 দিয়ে কাটলে একের কম পাবো না একের বেশি পাবো? একটু তোমরাই বলো, একের কম পাবো না একের বেশি পাবো? জাস্ট এইটুক বলো। ধরো 0.8 পাইলাম। কি পাইলাম? 0.8। একের কম পাইলাম 0.8। তাহলে আমাদের কত আসে? 0.8 ইন্টু এটা কত? 10⁻⁻9। 23 থেকে 9 বাদ দিলে কত থাকে? 23 থেকে 9 বাদ দিলে 10⁻14। তাহলে আমরা বলতে পারি 8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻13। দেখো, 8 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻13 কই আছে? সি নাম্বার অপশন। ক্যালকুলেটর করে আইসা পড়বে। বুঝে গেছে তো? 10-এর পাওয়ার, কিছু ক্ষেত্রে তুমি যদি 10-এর পাওয়ার মিলাও তাইলেই হয়ে যাবে। ওকে, ডান। অ্যান্সার কি? সি নাম্বারটা। পরিমাণগত রসায়নের ম্যাথ করাচ্ছেন নাকি? না, পরিমাণগত রসায়নের না, বাট এই চ্যাপ্টারের সাথে রিলেটেড। আর পরিমাণগত রসায়ন আর পরিবেশ রসায়ন মিক্স আপ করে দেয়। ওকে, ক্লিয়ার? তারপর আসো, প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি? বুয়েটে প্রশ্ন আসছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে নিচের কোন গ্যাসটির মোলার আয়তন সবচেয়ে বেশি? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কোনটা হবে? সবাই হাইড্রোজেন বলতেছে। হালকা গ্যাসের মোলার আয়তন বেশি মনে হয়। হ্যাঁ, এরকম কিছু পড়াইছিলাম আমি? এই ভাইয়ারা, তোমাদেরকে এরকম কিছু করাইছিলাম? উত্তর হচ্ছে কোনোটিই নয়, কারণ সব গ্যাসের মোলার আয়তন সমান। এখানে কি বলছে? মোলার আয়তন, অন্য কোনো আয়তন বলে নাই তো। প্রমাণ তাপমাত্রা ও চাপে সব গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে সব গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। বুঝতে পারছো কিভাবে তোমাদের চান্সগুলো মিস হবে? ঠিক আছে, একটু রিয়েলিটিতে আসো। ঠিক আছে, রিয়েলিটিতে আসো। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? প্রশ্ন ধোকা দিচ্ছে না, তোমরা হচ্ছে নিজের ব্রেনকে ধোকা দিচ্ছ, চিন্তা করতেছো না। ঠিক আছে, সঠিকভাবে চিন্তা করতে শিখো। মোলার আয়তন, আর প্রত্যেকটা প্রশ্নে ভাইয়ারা একটা কি ওয়ার্ড আছে, প্রত্যেকটা প্রশ্নে দেখবে একটা কি ওয়ার্ড আছে। এই কি ওয়ার্ডটা খুঁজে বের করবা। ঠিক আছে, এই কি ওয়ার্ডটা খুঁজে বের করবা। ওকে, তারপর আসো, সামনে যাই। চমৎকার আরেকটা প্রশ্ন দিছে যে এসটিপিতে কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা 250 ppb হলে 5 ডেমিকিউব বাতাসে কার্বন মনোক্সাইডের সংখ্যা কত? ঠিক আছে, অণুর সংখ্যা কত? সো একটু খেয়াল করো, এটা কে কে পারবা? একটু খেয়াল করো,
এই এসিএস ভার্সিটি কন্টেন্ট কে রে ভাই তুই? ঠিক আছে, ওকে একটু খেয়াল করো এখানে কি দেওয়া আছে, আমরা একটু খেয়াল করো 1 ppm সমান সমান আমরা কি জানি 1000 ppb, তাই না? মনে পড়ে? তাহলে আমরা লিখতে পারি 1 ppb, একটু বুঝো, 1 ppb সমান সমান 10⁻³ ppm, তাই না? যেহেতু এখানে 250 ppb দেওয়া আছে, তো এইখান থেকে আমাদের কোনো একটা হিন্টস বের করতে হবে। তাহলে 250 ppb একটু ভালোভাবে বুঝো ভাইয়ারা, তাহলে আমি কি লিখতে পারি 250 × 10⁻³ ppm। আমি যদি আরো সুন্দরভাবে লিখি আমি লিখতে পারি 250 × 10⁻³ মিলিগ্রাম পার লিটার, তাই না? 250 × 10⁻³ এত মিলিগ্রাম পার লিটার, তাই না? তো এটার মানে কি 1 লিটারে কত মিলিগ্রাম আছে একটু বুঝো। এসটিপিতে 1 লিটারে 250 মিলিগ্রাম, 250 × 10⁻³ মিলিগ্রাম আছে। তাহলে 5 ডেমি কিউব মানে কি ডেসিমিটার কিউব, এটা মানে কি 5 লিটার, ইয়েস অর নট, তাই না? 5 লিটার, ওকে একটু মাথায় রাখো। 1 ppb সমান সমান 1000 ppm কে বলছে? এই উল্টা লিখি নাই, তোমরা উল্টা লিখছো, ভালোভাবে দেখো। ppm থেকে যখন ppb তে যাও কি করছিলাম? 1000 দিয়ে গুণ করছিলাম না ভাগ করছিলাম? ppm থেকে দেখছো? কিরে ভাই পরীক্ষার আগে কি সব পাগল হয়ে গেছো নাকি? খাতা নোট খাতাটা বাইর করো, পরিমাণগত রসায়নের নোট খাতাটা বাইর করো। ppm থেকে যখন ppb তে যাই 1000 দিয়ে গুণ করছিলাম না ভাগ করছিলাম? শেষ ভাই লোক, তুম লোক তো গেয়া, ঠিক আছে? আগামীবার গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম মনে হয় ফাঁকা থাকবে, ঠিক আছে? আমার যা লাগতেছে আগামীবার গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম মানে স্টেডিয়াম ফাঁকা, স্টেডিয়ামে কানাকড়িও পাওয়া যাবে না, যে একটা অবস্থা। তোমাকে হতাশ, তোমরা আমার হতাশ করে দিচ্ছ, ঠিক আছে? এই সিলি সিলি জিনিস কিন্তু ভুল করলে ধরা। বারবার বলতেছি রিভাইজ দাও, বুকে হাত দিয়ে বলো তো কে কয়দিন রিভাইজ দিচ্ছ, ঠিক আছে? রিভাইজ দিতে হবে রে বাবা, রিভাইজ দিতে হবে। আমরা কিন্তু সবই পড়াচ্ছি, অ্যান্ড আমি এই কারণেই রিক্যাপ আনছি যে এই জিনিসটা ভুল করতে পারো তুমি। এইখানে 1000টা ভুল করো, ঠিক আছে? এইখানে 1000টা ভুল করো, পরীক্ষার হলে গিয়া ভুল করো না। আজকের দিনটা তোমার জন্য লাকি ডে, আমি এই কারণে বাছাই করে যেগুলো তোমরা প্যাচ লাগতে পারে এগুলো নিয়ে আসছি। ওকে ক্লিয়ার? ওকে আসেন সামনে যাই, সামনে যাই, সামনে যাই। আচ্ছা গুণগত রসায়ন রিভাইজ দিছো সবাই? গুণগত রসায়ন রিভাইজ দিছো? শনিবার পর্যন্ত টাইম দিছিলাম, তারপর বাকি চ্যাপ্টারগুলো রিভাইজ দেওয়ার জন্য দিব না, হ্যাঁ? ওকে মাশাআল্লাহ, রিভাইজ দিতে হবে, বুঝতে পারছো? রিভাইজ দিতে হবে। রিভাইজ না দিলে শুনো, তুমি একটা চ্যাপ্টারে কম পড়ো, তোমার এই কুয়েটের প্রশ্ন পড়া লাগবে না। আমি বলি তোমার এই কুয়েটের প্রশ্ন পড়া লাগবে না। ঢাবি, রাবি, জাবি এগুলাই বারবার দেখো, ঠিক আছে? এগুলাই বারবার দেখো। ঢাবির প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন, জাবির প্রশ্ন, গুচ্ছর প্রশ্ন, ঠিক আছে? চট্টগ্রাম পানিভাত প্রশ্ন করে, মেডিকেলের জন্য চট্টগ্রামের প্রশ্ন দেখতে পারো। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের এই ইউনিট, এই 3টা যদি আর সাথে সাস্ট, এই 4টা যদি ভালোভাবে পড়তে পারো, বারবার রিভাইজ দিতে পারো, তাইলেই হবে। হ্যাঁ ওকে ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ঠিক আছে। ওই যে রোকন ব্যাপারে আসছে এখন নতুনভাবে, নতুন মুরিদ আসছে আমাদের, ভাই উল্টা হবে, ঠিক আছে? এতক্ষণ বুঝে এটা যে এখন বলে উল্টা হবে, সো একটু খেয়াল করো। তাইলে দেখো 1 লিটারে বুঝছো 1 লিটারে আছে কার্বন মনোক্সাইড আছে হচ্ছে 1 লিটারে কার্বন মনোক্সাইড আছে হচ্ছে 250 × 10⁻³ মিলিগ্রাম। তাইলে 5 লিটারে আছে 250 × 10⁻³ × 5 এত মিলিগ্রাম, তাই না? সো আমরা কি পাইছি দেখো, ডাব্লিউ পেয়ে গেছে, কিন্তু আমরা কি পাইছি দেখো, ডাব্লিউ পাইছি। ওকে
কি রাজীব ভাই কি কমেন্ট করছে দেখি, গুরু কি কমেন্ট করছে। আচ্ছা সমস্যা নেই। ওকে সামনে যাই। এখন আসো সামনে যাই, আসো ক্লিয়ার হয়। তো এখন দেখো আমরা কি পাইলাম, 5 লিটারে কতটুকু আছে, 250 ইন্টু 10⁻³ ইন্টু 5 মিলিগ্রাম। ওকে, তারপর দেখো খেয়াল করো, 250 ইন্টু 10⁻³ ইন্টু 5 মিলিগ্রাম। ওকে, তারপর আসো, সো পাইলাম। তো এখন কি বলছে দেখো, আমাদের কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, তাই না? কার্বন মনোক্সাইডের অণুর সংখ্যা কত? সো অণুর সংখ্যা আমরা কি বলি, W/m ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা। সো একটু খেয়াল করো, W/m, তো আমরা W কত, 250 ইন্টু 10⁻³ ইন্টু 5 ডিভাইডেড বাই অণুর সংখ্যা, মোলার মাস কত কার্বন মনোক্সাইডের, 28, অণুর সংখ্যা কত, 6.02 ইন্টু 10⁻23। আর যে গাধারা বলতেছো ভাই আপনি উল্টা লিখছেন, দেখো কি লিখছিলাম, ppm এর সূত্রগুলা sm ইন্টু 10³ তাই না? আর ppb তে কি করছিলাম, ppb দেখো, ppb তে কি করছিলাম, sm ইন্টু 10³ তার সাথে 1000 গুণ করছিলাম না, তাই না ppb তে? তাহলে এটার মানে কি দাঁড়ায়, দেখো এটার মানে কি দাঁড়ায়, ধরো এটা যদি 1 হয়, আমি কি করছি, 1 এর সাথে 1000 গুণ করছি না? তার মানে কি 1 ppm, একটু বুঝছো, 1 ppm সমান সমান 1000 ppb আসে কিনা? সিম্পল একটা জিনিস বুঝতেছো না কেন? ওকে, সিম্পল একটা জিনিস কেন বুঝতেছো না ভাইয়ারা? সিম্পল একটা জিনিস ইজি, বোঝা ইজি। ওকে, এখন দেখো তোমার ক্যালকুলেশন করো কত আসে রেজাল্ট, দেখো 6 কে 6, এখানে আসো 4 6 কত, 24, তাই না? 4 6 24, হাই থাকে কত, 4, তো হচ্ছে 5 8 40, হ্যাঁ 4.5 দাও, ঠিক আছে, হাতে থেকে 4, হ্যাঁ 6 7 42, 6 6 36, 4.6 দাও, সমস্যা নেই, 4.6। এখন দেখো এই যে 250 কে তুমি যদি এই 4.6 এ ধরো 46, তাহলে উপরে কি করবা, 10 গুণ করবা, উপরে 10 গুণ করবা। ওকে, তো 46কে কি করবা, 250 দিয়ে ভাগ করবা, দেখো 46 250। তো এখানে কি করো, কেমিস্ট্রি ক্যালকুলেশন গুলা কঠিন, কারণ আমি কঠিন গুলাই বাছাই করে আনি। 46 250, তো 4 5 20, 4 6 24, 5 দিয়ে যদি করো তাহলে কত আসবে দেখো তো, জাস্ট 5 দিয়ে করো, 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23, 230, হাতে থাকে কত 20। সো দশমিক দিয়ে শূন্য বসাও 200, সো 200 আসলে 3, ধরো 3 আসবে, 3 6 18 বা 4 4 4 16, ধরো 4, 5.4, ধরো এটা 5.4 আসবে, 5.4। এখন 5.4 এর সাথে দেখো এটা কি আছে, 5.4, এখানে কি আছে, একটা 5 আছে, সো এইখানে আবার কি আছে দেখো, 10 গুণ আছে, সো এই 10 টাকা এটা দাও, 10⁻², 10⁻23 আর 10⁻², কত আসে বাবা দেখো তো, 10 কত আসে, 21, 10⁻21। ওকে, তাহলে দেখো 5.4 আর 5 কত আসে, 5.4 এর সাথে 5 গুণ করো, 4 5 20, আর এখানে 4 5 20, 2, সো 22 বা 23 সামথিং, ইন্টু 10 কত আসে, 21 আসে, সো 2.2 ইন্টু 10⁻22, মানে আমরা তো অনেক দূর ক্যালকুলেশন করছি। সো দেখো অ্যান্সারটা কি আসবে, বি আসবে, 2.68 ইন্টু 10⁻22। ক্লিয়ার? হ্যাঁ, নিচে 30 ধরলে আরো সহজ হয়ে যায়,
কাছাকাছি আসে, প্যারা নাই। হাতে ক্যালকুলেশনটা জাস্ট দেখাইলাম, আবার একটু বলেন। দেখো হাতে ক্যালকুলেশনটা আরো অনেক সহজে করা যায়। দেখো আমি একটা নতুন পেজে দেখাই কি কি আছে হাতে ক্যালকুলেশন। 250 ইন্টু, খেয়াল করো, 10⁻³ ইন্টু 5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই, এখানে কত আছে নিচে 28। আর কিছু আছে না? ধরো এটারে 30 ধরি, আরো সহজ করি, 30। দেখো এই 0 আর এখানে 10⁻22 করে দাও, তাই 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 5 দুগুণে কত হয় 10। সো দেখো 250, দেখো এই 0 এই 0 এখানে যদি কাটি 10⁻−1 লিখতে পারি। সো 10⁻−1 হইলে দেখো 25 ইন্টু 10 কত আসে, 10 হচ্ছে মনে করো এখানে 21, তাহলে 2.5 ইন্টু 10⁻22 লিখতে পারো, শেষ। 2.5 ইন্টু 10⁻22। সো আমাদের রেজাল্ট কি 2.68 ইন্টু 10⁻22, মানে আমরা একদম কিছু ধৈর্য ক্যালকুলেশন করছি দেখা। আণবিক ভর কোন এককে নিলেন? আণবিক ভর গ্রাম এককে নিচ্ছি। আণবিক ভর, আচ্ছা এইটা যদি ইয়া করি, দাঁড়াও একটু 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 এখানে তো ঝামেলা আছে। আণবিক ভরটা মিলিগ্রাম এককে নিতে হবে। ওকে ওকে ওকে, দাঁড়াও, ও এখানে প্রশ্নে দাঁড়াও, আণবিক ভরটা মিলিগ্রাম এককে নিতে হবে, তাইলে ঠিক আছে। একটু খেয়াল করো, আণবিক ভরটা মিলিগ্রাম এককে নিলে আরো 1000 দিয়ে ভাগ, 10⁻³ তাহলে হচ্ছে 2.5 ইন্টু 10⁻18 আসবে। সো আণবিক ভরটা মিলিগ্রাম এককে নিতে হবে, আরো 1000 দিয়ে ভাগ করতে হবে। তো রাইট অ্যান্সার মানে এখানে নাই, ঠিক আছে। 10⁻18 10 কত আসবে 22 থেকে 19, 10⁻19। সো এটার কাছাকাছি অ্যান্সার দিতে পারো, কাছাকাছি অ্যান্সার এই এ নাম্বারটা দিতে পারো, 2.5 ইন্টু 10⁻19 বা 2.68 ইন্টু 10⁻19। সো অ্যাকচুয়াল যেহেতু অ্যান্সার নাই, ঠিক আছে, অ্যাকচুয়াল অ্যান্সার নাই, ঠিক আছে, তাই 10⁻19। ওকে, আণবিক ভরটা গ্রামে নিতে হবে, মিলিগ্রামে নিতে হবে। গ্রাম থেকে মিলিগ্রামে নিলে দেখো, দেখি এত কাহিনী করো না, দেখো এই পর্যন্ত আসছো না, মিলিগ্রাম, এটাকে গ্রামে কনভার্ট করো। গ্রামে কনভার্ট করলে আরো 1000 দিয়ে ভাগ, দেখো আরো সহজে তোমরা বুঝবা। মিলিগ্রাম না, এটা গ্রামে কনভার্ট করো। 250 ইন্টু 10⁻³ ইন্টু 5 ইন্টু 10⁻³, তাহলে কি হয়ে গেছে, গ্রামে হয়ে গেছে। সো এখন তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে একটা রেজাল্ট পাবা। দেখো তোমার হচ্ছে কি চাইছে, অণুর সংখ্যা, তাই না? W/m, W কত, 250 ইন্টু 10⁻³ ইন্টু 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 28 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, ক্লিয়ার? তো এখন দেখো এটারে তুমি 30 ধরে নাও, 30। ওকে, এই 0 আর এই 0 কাটো, শেষ। সো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, এখানে 2 লিখে দিলে, 5 দুগুণে কত হয় 10, 10⁻6। ক্লিয়ার? 10⁻6। সো এটা কাটলে এটা কত হয়, 23 থেকে 6 গেলে কত হয় 17। তো 17, 10⁻17, আর এই 10 কত হয় 10⁻18 লিখে দিই, 18। তাহলে কত থাকে দেখো, 25 ইন্টু 10⁻18, x ইকুয়াল টু 25 ইন্টু 10⁻18। অ্যাকচুয়াল তো 2.68, তাই না? সো 2.5 ইন্টু 10⁻19। সো এটার অপশনটা 2.68 লিখে দাও। ওকে, 2.68 ইন্টু 10⁻19 এ নাম্বারটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার, 10⁻19 হবে। না না, ক্যালকুলেটরে দেখেন, একটু খেয়াল করো, ঠিক আছে। একটা জিনিস দেখো, এটা তো মিলিগ্রামকে গ্রামে নিতে হবে, বুঝা গেছে? ডান। সো এই ম্যাথটাই হচ্ছে আমি কি করছিলাম, মানে যেখান থেকে ম্যাথটা দিছিলাম ওইখানেও রাইট অ্যান্সার ছিল না। আমি একটু তোমাদের বলি, কুয়েট 12-13 ওইখানেও রাইট অ্যান্সার ছিল না। সো দেখা গেছে হচ্ছে পরে হচ্ছে আমি ওই নিজে নিজে যখন করছিলাম, আমি হচ্ছে এই যে এই মিলিগ্রামটা খেয়াল ছিল না, তো তখন আমি এই যে অপশনে এটা বসাইছিলাম 2.68 × 10⁻22, মানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে। বাট ওইটা নিজে নিজে করার সময় মিলিগ্রাম তো হারায় ফেলছি। তো অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 2.68 × 10⁻19। বুঝে গেছে? এটা খেয়াল করো, তাইলেই হয়েছে। ম্যাথটা বুঝতে পারছো তো? ম্যাথটা বুঝতে পারছো তো সবাই? একটু বইলো।
ম্যাথটা বুঝতে পারছো তো? ম্যাথটা বুঝলেই হইলো। হ্যাঁ, এখন আসো। এই নোমান মাথা মতো গরম হয়ে গেছে, 22 দেওয়া হয়েছি। দেখো চমৎকার আরেকটা প্রশ্ন। বিশ্রামকালে এক ব্যক্তি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 কিলো প্যাসকেল চাপে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন গ্রহণ করে। ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করে? মোল সংখ্যা চাইছে। দেখো তো কত মোল অক্সিজেন গ্রহণ করে। একদম সহজ কিন্তু, দেখো মোল সংখ্যা চাইছে তাই না? N = PV/RT। আমরা সূত্র জানি না, PV = nRT। তাহলে মোল সংখ্যা N = কত আসবে? PV/RT। চাপ কত? 100 কিলো প্যাসকেল। বাট আমরা কি করব? ATM এ বসাবো। সো 101.325 দিয়ে ভাগ করলাম, তাইলে কি হয়ে গেছে? ATM হয়ে গেছে। এটুক বুঝছো? বুঝলে সবাই 1 বলো। ঠিক আছে। ইনটু আয়তন কত? আয়তন হচ্ছে আমরা বলবো 14 লিটার, তাই না? 14 লিটার। মোলার গ্যাস ধ্রুবক কত? মোলার গ্যাস ধ্রুবক 0.0821। কেন বসাইলাম? কারণ এটা তো ATM এ কনভার্ট করেই ফেলছি, আয়তনটা লিটারে নিয়ে এসে পড়ছি, তো মোলার গ্যাস ধ্রুবক 0.0821। তাপমাত্রা কত ভাইয়া? তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস কি 298 কেলভিন। 298 কেলভিন। এখন ঝামেলা হলো হাতে ক্যালকুলেশন, এগুলো নিয়ে প্যানিক হবা না, ঠিক আছে? এগুলো ক্যালকুলেটরের জন্যই দিছিল। এটারে 300 ধরো, প্যানিক হওয়ার কোনো কারণ নাই। 300 ধরলে একটা জিনিস খেয়াল করো, কি হয়? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, অনেকটা ছোট হয়ে গেছে। ওকে, আর এটারে এত কাহিনী না ধরে এটারে 100 ধরো। 101.325 তো 101 ধরো, কাহিনী করার দরকার আছে? আরেকটা টেকনিক শিখাই দেই পরিবেশ রসায়নের ম্যাথগুলো করার সময়। 1/0.0821 এটাকে তুমি ধরবা হচ্ছে 12.2। কত ধরবা? এটা মানে কি 12.2। ক্যালকুলেশনের ট্রিক্স একটু খেয়াল করো, ঠিক আছে? 1/0.0821 এটা কি ক্যালকুলেশন ট্রিক্স। 1 ATM হবে না কেন রে ভাই? এখানে 100 কিলো প্যাসকেল আছে, ঠিক আছে? সো কত ধরবা? 12.2। তাইলে 0.0821 এটাকে কেটে দিয়ে আমি উপরে লিখতে পারি না 12.2। দেখো তোমার কাজ কতটা সহজ হয়ে গেছে। এখন দেখো 3 দিয়ে তুমি 12.2 রে কাটো। 3 অক্ষে 3, 3 4 12, আর তুমি জানো 2, 3 7 21, 4.07 হবে। 4.7ও না, 4.07, ঠিক আছে? 4.07 হবে আই থিঙ্ক। তারপর আসো, ঠিক আছে? এটা গেল একটা জিনিস, এই ব্যাপারটা গেল 4.7। এখন জাস্ট কি করতে হবে দেখো, 14 সাথে তোমার 4 গুণ করলেই হয়ে যাচ্ছে, রেজাল্ট এসে পড়তেছে। দেখো 4 4 16 6, হায় থাকে কত? 1, 4 অক্ষে 4 আর 1 কত? 5। সো এখন দেখো 56, নিচে কি 100 আছে না একটা? 56/100 মানে কি 0.56। বাট অ্যাকচুয়ালি তো 0.56 না, আর একটু বেশি হবে, কারণ এখানে 101 দশমিক। সো অ্যান্সারটা কি 0.57 মোল। অ্যান্সারটা দেখবা 0.57 মোল, মানে 0.1 এদিক সেদিক হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, অনেকে বলতেছে নিচে 101.325 কেন? দেখো আমাদের কিসে আছে? চাপটা প্যাসকেলে আছে। চাপটা কি আছে? 100 প্যাসকেল আছে, তাই না? প্যাসকেল কি SI একক, বাট আমরা আর এর মানটা কি বসাইছি? লিটার ATM এককে না? সো আমাদের কি করতে হবে? চাপটাকে ATM এ নিতে হবে। সো আমরা কি করব? চাপটাকে আমরা জানি এটা তো 100 কিলো প্যাসকেল, সরি প্যাসকেলও না, কিলো প্যাসকেল। আমরা জানি 1 ATM সমান সমান, গতদিন পড়াইছিলাম 101.325 কিলো প্যাসকেল, মনে আছে তোমাদের? 1 ATM সমান সমান 101.325 কিলো প্যাসকেল। সো আমি কি করছি? 101.325 দিয়ে ভাগ করছি। সো কিলো প্যাসকেল বাই কিলো প্যাসকেল, এটা কি হয়ে গেছে? ATM হয়ে গেছে, তাই না? ওকে, ক্লিয়ার? এটা দিয়ে ভাগ করছি, সুন্দরভাবে আমি রেজাল্টটা পেয়ে গেছি। তাহলে আমি ATM এককে নেওয়ার জন্য আমি কি করছি? 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করছি। এখন ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার? বলবা ভাইরে বেসিক এখনই ক্লাসে ঠিক করে নিয়ে যাও, বোঝা গেছে? কারণ হচ্ছে ACS হচ্ছে তোমার প্রাইভেট টিউটরের বিকল্প, ক্লাসেই ঠিক করে নিয়ে যাও, কোনো সমস্যা নাই, কোনো হেজিটেট ফিল করবা না একটা প্রশ্ন করতে। তারপর দেখো 3 লিটার কোনো গ্যাসের চাপ ও তাপমাত্রা যথাক্রমে ত্রিগুণ এবং দ্বিগুণ করলে গ্যাসটির ন্যূনতম আয়তন কত হবে? দেখো এটা তোমরাই পারবা। ন্যূনতম আয়তন কত হবে? ওমান শীত করতেছে, একটু 25-এ দিয়ে দাও ভাইয়া।
একজন বলছে প্রশ্ন তো করি অনেক, পড়েন তো না, আগে প্রশ্নটা করো তাইলেই হবে। আচ্ছা, হিমু বলছে ভাই ঠান্ডার ভিতরে এসি চালান কিভাবে, একটু খেয়াল করো, খেয়াল করো। আমি যে রুমটায় ক্লাস নিচ্ছি এইখানে প্রায় হচ্ছে তোমার 200 ওয়াটের লাইট চলতেছে, হ্যালোজেন লাইটগুলা। সো হ্যালোজেন লাইটগুলার হিটগুলো অনেক, বুঝতে পারছো? আর রুমটা তো পুরা ক্লোজড, গ্লাস দিয়ে ক্লোজড। সো এই কারণে মানে হিটগুলো বেশি হয়। সো আসো খেয়াল করো, আমরা এখানে কি আমরা জানি P1 V1 বাই T1 বয়েল চার্লসের কম্বাইন্ড ল P2 V2 বাই T2। কেন একটু খেয়াল করো, আয়তন আছে, চাপ আছে, তাপমাত্রা আছে, সবগুলোই চেঞ্জ হয়েছে। সো নতুন আয়তন কত চাইছে? সো এখন বলছে চাপ এবং তাপমাত্রা দ্বিগুণ এবং ত্রিগুণ হয়েছে। মানে প্রথমে চাপ ছিল 1 ধরে নিলাম, তাপমাত্রা ছিল 1 গুণ, আয়তন কত 3 লিটার, V1 3 লিটার। এখন চাপ কি কত গুণ হয়েছে? চাপ হয়েছে 3 গুণ, আয়তন হয়েছে, তাপমাত্রা কি হয়েছে? তাপমাত্রা হয়েছে দ্বিগুণ, আয়তন জানতে চাইছে। সো V2 জানতে চাইছে। দেখো এই 3 কাটা, V2টা কত গুণ হয়েছে দেখো 2। সো V2টা 2 লিটার হবে, শেষ। গ্যাসটির নতুন আয়তন কত হবে? 2 লিটার, শেষ। V2টা কত? 2 লিটার। সহজ ম্যাথ, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। পরের ম্যাথটা দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.5 বার চাপে একটি গ্যাস 0.1 মিটার কিউব আয়তন দখল করে। দেখছো কতগুলা জিনিস দিচ্ছে। সো যদি গ্যাসের চাপ 7.5 বারে সংকুচিত করা হয়, আয়তন 0.05 মিটার কিউব হয় তখন, তবে গ্যাসের শেষ তাপমাত্রা কত? সেম সূত্র, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। মানে ভয় পাওয়ার কিছু নাই, ভার্সিটিতে সহজ জিনিসে আছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস মানে কি 293 কেলভিন। চাপ P1 কত বলছো? 1.5 বার, ঠিক আছে? যেহেতু চেঞ্জ হয় নাই, ওইখানেও বারে আছে, সো আমি আর চেঞ্জ করতেছি না। আর আয়তনটা 0.1 মিটার কিউব। চাপ কি বলছে? পরবর্তীতে কি হয়েছে? 7.5 বার হয়েছে, আয়তন হয়েছে 0.04 মিটার কিউব। নতুন তাপমাত্রা কত সেটা জানতে চাইছে। এখন দেখো ক্যালকুলেশনে অনেকে প্যারা খাবা, বাট প্যারা খাওয়ার কিছু নাই। দেখো এইখানে দশমিকটা 1 ঘর আমি উঠাইয়া নিলাম, এখানেও দশমিকের পরে 1 ঘর। দেখো এখানেও দশমিকের পরে 1 ঘর, এখানেও 1 ঘর। সো দুইটারই দশমিক আমি উঠাইয়া দিতে পারবো। তো দেখো এটা কি হয়ে গেল? 15, এটা 75। মানে প্যারালাল, যদি এই পাশে এরকম থাকে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 1 ঘর, তো তুমি দুইটারই দশমিক উঠাইয়া দিতে পারবা। এন্ড 15কে 15 তুমি জানো, 5 15 কত? 75, তাই না? শেষ, অনেকখানি খেলা সহজ হয়ে গেছে। তাহলে দেখো T2 কত হয়? T2টা হচ্ছে 5 ইন্টু 0.04 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 293। এখন খেয়াল করো যে জিনিসটা হয়, এখানেও দশমিকের পরে 1 ঘর আমি ডানে নিলাম, এটারও দশমিকের পরে 1 ঘর ডানে নিলাম, তাহলে নিচেরটা 1 হয়ে গেল, এটা কি হয়ে গেল? 0.4। মানে এই টেকনিকগুলো মাথায় রাখো। মানে তুমি যদি নিচেও 1 ঘর ডানে নাও, উপরেও 1 ঘর ডানে নিতে পারবা, কোনো কিছু গুণ বা ভাগ করা লাগবে না। বা নিচে যদি 1 ঘর বামে নাও, উপরেরটাও 1 ঘর বামে নিতে পারবা, কোনো গুণ বা ভাগ করা লাগবে না। এখন দেখো 5 অক্ষে 5, 4 5 কত? 20 20। বাট দশমিকের পরে এখানে কয় ঘর আছে? 1 ঘর। সো এটা কি হয়ে গেল? 2 হয়ে গেল। সো এটাও ভ্যানিশ। সো 2 এর সাথে কত গুণ? 293 গুণ। এটা তো পানি ভাত জিনিস। 3 দুগুণে কত ভাইয়া? 6। 9 দুগুণে কত? 18, 8 হাতে থেকে 1, 2 দুগুণে 4 আর 1 কত? 5। 586। এটা কত হয়েছে? কেলভিন। সো দেখো 586 কেলভিন। এখন সব তো ডিগ্রি সেলসিয়াসে আছে, তাই না? -273। 3 থাকে 8 থেকে 7 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 313 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার কত? বি নাম্বারটা। সো আমার আগে অনেকের হয়ে গেছে 313 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার সবাই? সবার কি ক্লিয়ার? ভাইকে বইলো ক্লিয়ার কিনা? তারপর আসো পরেরটাই যাই। আদর্শ গ্যাসের সমীকরণ নিয়ে কিছু প্রশ্ন। সো দেখো, ফার্স্ট অফ অল মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাসের সমীকরণ আমি তোমাদেরকে পড়াইছি। মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক কি? সো এসআই একক বলছে কিন্তু, হ্যাঁ, মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক কি? আমরা জানি জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, তাই না? সো অ্যান্সার কি? সি নাম্বারটা। ওকে, তারপর আসো, নিম্নের কোনটি মোলার গ্যাস ধ্রুবক আর এর সঠিক মান নয়? কোনটা ভুল? মানে ভুলটা বের করতে বলছে, মেডিকেলের প্রশ্ন।
মেডিকেল সহজটা না বলে ভুলটা বের করতে বলবে। দেখো শেষেরটাই সিজিএস একক, এখানে অনেকগুলো ভুল আছে, একটা কেলভিন ইনভার্স 2, আবার এখানে আবার একটা 10⁻7 গুণ হবে সিজিএস এককে, সেটা নাই। ঠিক আছে, 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। পরের প্রশ্নটা দেখি, গ্যাসের ঘনত্ব মাপতে কোনটা ব্যবহার করা হয়? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, আমরা জানি পারফেক্ট গ্যাস ইকুয়েশন, তাই না? আদর্শ গ্যাসের সমীকরণ। পারফেক্ট মানে কি? আদর্শ গ্যাস ইকুয়েশন। আমরা পড়ছিলাম না D = PM/RT ঘনত্ব, কই থেকে আসছিল এটা? PV = nRT সমীকরণ থেকে আসছিল না? মনে আছে আমি যে আজকে শুরুতেই ক্লাসের শুরুতেই একটা প্রতিপাদন করিয়েছি তোমাদের। ওকে, সো ঘনত্ব D = PM/RT কই থেকে আসছে? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আসছে। পরেরটা দেখো, ভুল সম্পর্ক কোনটি বলো তো? কোনটা ভুল এইখানে? এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। কোনটা ভুল? এই যে দেখো PV = MRT, সঠিক কি হবে? PV = W/MRT, তাই না? W/MRT। সো সি নাম্বারটা ভুল আছে। সো সামনে যদি যাই, চাপ, তাপ ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? কোনটা ভুল? মেডিকেলে আবার আরেকটা প্রশ্ন আসছে, কোনটা সঠিক নয় বলো তো? আচ্ছা, একজন বলছে ডি কেমনে সঠিক। ঠিক আছে, এটা এখনো তোমাদের পড়াই নেই, ঠিক আছে, পড়াবো, সামনে পড়াবো। সি নাম্বারটা একটু খেয়াল করো, আমরা পড়ছি PV = W/MRT, তাই না? W/MRT হবে, বাট এখানে কি উল্টাটা করে দিচ্ছে, M/WRT বলে দিচ্ছে। ওকে, পরেরটা দেখি, 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য নিচের কোনটি আদর্শ গ্যাসের সমীকরণ বলো তো? আদর্শ গ্যাসের সমীকরণ 14 গ্রাম নাইট্রোজেনের জন্য। দেখো নাইট্রোজেনের মোল সংখ্যা কত? N = W/M, তাই না? এখানে ভর কত দেওয়া আছে? 14 গ্রাম। মোলার মাস কত? 28, তার মানে কি 0.5 বা আমি বলতে পারি হাফ। সো দেখো PV = আমরা বলবো হাফ RT, N এর জায়গায় কি হয়ে যাবে? হাফটা বসে যাবে মোল সংখ্যাটা। সো বা RT/2 বলতে পারি, বি নাম্বারটা PV = RT/2, রাইট? সো সামনে যদি যাই, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি বলো তো? কোনটা হবে? N = কত হবে এখানে? 44/44 কত? 1 হবে, তাই না? মোল সংখ্যা কত? 1। সো PV = আমরা বলবো অনায়াসে RT, PV = RT। ওকে, ভার্সিটিতে কিন্তু এই টাইপ প্রশ্নই আসবে, প্রশ্ন কঠিন না হইলে, তুমি দেখতেছো চট্টগ্রাম ইউনিভার্সিটি 20-21 এই সেম টাইপেরই প্রশ্ন আসবে। তারপর দেখো, নিচের কোন বস্তুর জন্য একই আয়তনে পাত্রের একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে বলো তো? কোনটার চাপটা সর্বোচ্চ হবে? আমরা জানি চাপ PV = nRT। এখন যেহেতু আয়তন কনস্ট্যান্ট, একই আয়তন, তাই না? তাপমাত্রাও একই, তাহলে চাপ মোল সংখ্যার সমানুপাতিক। তো যার মোল সংখ্যা বেশি তার চাপ বেশি। তাহলে দেখো কার মোল সংখ্যা বেশি? এইখানে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 2, কারণ কি 4/2। এইখানে হিলিয়ামের মোল সংখ্যা কত? হিলিয়ামের মোল সংখ্যা 1। এইখানে নাইট্রোজেনের মোল সংখ্যা কত? নাইট্রোজেনের মোল সংখ্যা 1, অ্যামোনিয়ার মোল সংখ্যা 1। মোল সংখ্যা কার বেশি? আমাদের হাইড্রোজেনের বেশি। সো আমরা বলবো উত্তর কি? বি নাম্বারটা। উত্তর কি হবে? বি নাম্বারটা। সো যার মোল সংখ্যা বেশি হবে, ঠিক আছে, তার কি হবে? আমরা বলবো হচ্ছে সুন্দরভাবে তার হচ্ছে মনে করো চাপও বেশি। আচ্ছা, আজান দিয়েছে, আমিও নামাজ পড়বো, সমস্যা নেই। তোমাদের ওইখানে জামাত কয়টায়? তোমরা যে যে এরিয়ায় আসো জামাত কয়টায়? আমরা তো 4টায় ছুটি দিই ডেইলি, তাই না? 4টায়। আচ্ছা, আমি তাইলে আর 2 মিনিট পরে ছুটি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি বা 1 মিনিট পরে তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি। 1 মিনিটে আমি আরো 3-4টা MCQ পড়াইতে পারবো। আচ্ছা, 1 মিনিট পড়ানোর সময় নাই, এই ম্যাটটা করাইলে 3-4 মিনিট চলে যাবে। নামাজের ব্রেক দিয়ে দিই আমরা, ওকে? তো 17 মিনিট দিলাম, আজকে 2 মিনিট বাড়ায় দিলাম। সবাই নামাজ পড়ো।
হ্যালো হ্যালো, কি অবস্থা, শুনতে পারতেছো? নামাজ পড়ছো সবাই? শোনো, নামাজ কালাম কিন্তু কইরো, ঠিক আছে? মানে জিনিসটা কি, যতই পরিশ্রম করো, যতই কিছু করো, অনেক কিছু কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছার উপরেও নির্ভর করে। সো দেখা যায় হচ্ছে মানে আল্লাহর কাছে চাইতে হবে যেন তোমার পড়াগুলো মনে থাকে। আল্লাহর কাছে চাইতে হবে যেন তুমি ওই দিন সুস্থ থাকো, পরীক্ষার আগে তুমি যেন হচ্ছে মেন্টালি প্রিপেয়ার থাকো। এমন অনেক হয়েছে যে হচ্ছে পরীক্ষার আগে দেখা গেছে ফক্স হয়ে গেছে বা পরীক্ষার আগে মাথা ঘুরে পড়ে গেছে। সো আল্লাহর কাছে অলওয়েজ চাইতে হবে। আমি তো অলওয়েজ দোয়া করি, আমরা অলওয়েজ দোয়া করি তোমাদের জন্য, বাট বেশি বেশি আল্লাহর কাছে চাইবা, না চাইলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? সো আসো শুরু করি আমরা। ভাই কোয়েশনে নাম্বার চাই। এই নোমান, কোয়েশনে নাম্বার দাও না কেন? আমি তো টাইপ করাই না, টাইপ করাই হচ্ছে তোমাদের নোমান ভাই, আমি দাগায় দিই এই প্রশ্নগুলো পড়াবা, ঠিক আছে? ওকে, নাম্বার দিতে বলবো রে, ধরে পাচ্ছ নোমান ভাইরে? ওকে, সো আসো সামনে যাই আমরা। ওকে, চমৎকার আরেকটা প্রশ্ন আছে, খেয়াল করো। একটি পরীক্ষা কক্ষে, এই পরীক্ষা কক্ষটার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য কত? 20 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। সো আমরা তাহলে পরীক্ষা কক্ষটার আয়তন বাইর করতে পারবো, ঠিক আছে? রাজীব ভাই কি পোজ দিছে, ঠিক আছে? দেখো তো, আমি তো দেখি নাই। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দেখতেছি। তোমরা বলতেছো রাজীব ভাইয়ের আইডি হ্যাক হইছে, হ্যাঁ? আদৌ কি হ্যাক হইছে ভাইয়ের আইডি? ও, সাকিব ভাই স্টেডিয়াম ফাঁকা থাকবে না, ভার্সিটিতে চান্স পেয়ে আমি একাই 10টা চেয়ার নিয়ে বসে পড়বো। কোনোটাই নয়, সাকিব ভাই আজিব ভাই ধোকা দিতে পারে নাই। আজিব ভাই নোজ এভরিথিং। আজিব ভাই ইজ ঝড়, বক, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবই আজিব ভাইকে পারে। আচ্ছা, যাই হোক, রাজীব ভাইও তাইলে মজা করতে পারে, হ্যাঁ? আসো, সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সো আমরা আয়তনটা বের করতে পারি, তাই না? আয়তন কত? 20 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 5 মিটার। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ও, ওইটা তো 5 হবে, শেষেরটা 5 দাও, 5। তাহলে 5 20 কত হয়? 100, আরেক শূন্য দিয়ে দিলা, তাহলে কত আসবে? মিটার কিউব আসবে, 1000 মিটার কিউব। আয়তন কত আসে রে বাবা? আয়তন হচ্ছে 1000 মিটার কিউব। এখন বলছে পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে। আচ্ছা, মিটার কিউবকে আমি লিটারে নিয়ে যাই, ঠিক আছে? কত কেজি বাতাস আছে সেটা চাইছে, এটাকে আমি লিটারে নিয়ে যাই, তাই না? লিটারে নিলেই তো ভালো হবে। ওকে, কারণ হচ্ছে এইখানে চাপ টাপ তো তোমার দেওয়া নেই, চাপ 1 ATM ধরে নিতে হবে। সো 1 মিটার কিউব সমান সমান আমরা জানি 1000 লিটার, তাহলে 10 কিউব ইন্টু 10 কিউব লিটার। মনে পড়ে? 1 মিটার কিউব সমান সমান 1000 মিটার, সরি 1000 লিটার আমরা পড়ছিলাম না? 1 মিটার কিউব সমান সমান কত লিটার? 1000 লিটার। দেখো, এটা আবার উল্টায় না। তাহলে আমরা 1000 মিটার কিউব সমান সমান কি লিখতে পারি? 10⁶ লিটার। এটা পেলাম আয়তন। এখন বলছে পরীক্ষা কক্ষটিতে কত কেজি বাতাস আছে, আমাদের ডাব্লিউ চাইছে। বাতাসের তাপমাত্রা দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে। সো এখন দেখো, পিভি ইকুয়াল টু W/m RT। সো আমাদের ডাব্লিউ চাইছে, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু PVM ডিভাইডেড বাই RT, তাই না? সো আমরা যদি বলি চাপ কত, চাপ একটু খেয়াল করো, চাপ আমরা বলবো হচ্ছে 1 ATM ধরে নিব, যেহেতু কিছু দেওয়া নাই। আয়তন কত? 10⁶ লিটার। মোলার মাস কত আমাদের? মোলার মাস 29 গ্রাম, 29 গ্রাম। মোলার গ্যাস ধ্রুবক 0.0821। আর তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 303 কেলভিন। এটা ক্লিয়ার কিনা সবাই? দেখো, এখন আমরা দেখি উত্তরটা কত আসে। দেখো, কাছাকাছি মিলাইতে পারলেই হয়েছে।
0.0821 রে ভাই কি বলছি 12.2, তো এটারে 3.303 করো তাহলে 10 টু দি পাওয়ার 2, এই 10 টু দি পাওয়ার 2 একটু খেয়াল করো, এই 10 টু দি পাওয়ার 2 এই 10 টু দি পাওয়ার 6 কেটে 10 টু দি পাওয়ার 4 আসবে, 3 অক্ষে 3, 3 4 12 আর 4.07 পাবা, কোনো সমস্যা নেই। 29 এর সাথে 4 গুণ করো, দেখো 3 4 কত 120 হয় তাই না, এটা যদি 30 ধরতা 30 এর সাথে 4 গুণ করো 120, 120 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত গ্রাম আসছে, কেজিতে করো তাহলে কি হবে আমরা বলবো 1200 কেজি। সো 1200 কেজির কাছাকাছি কি আছে দেখো 1166 কেজি, ঠিক আছে 1200 কেজির কাছাকাছি কি আছে দেখো, অপশনগুলো কত দূরে দূরে দিচ্ছে। ওকে, অ্যান্সার কি সি নাম্বারটা, মুখে মুখেই করা যায়। আচ্ছা, চাপ যেহেতু দেওয়া না এই কারণে এটা আদর্শ অবস্থা, মানে এসটিপি ধরতে হবে, প্রমাণ চাপ ধরে নিতে হবে। ওকে, 1 এটিএম ধরে নিবা, 1 বায়ুমণ্ডলীয় চাপ। এখন আসো পরের অঙ্কটা, এটাও আরেকটা চমৎকার অঙ্ক, দেখো তো পারো কিনা ম্যাটটা দেখো। ধরা যাক সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে তাদের গড় আণবিক ভর হচ্ছে 2, আচ্ছা মোলার মাস দিয়ে দিচ্ছে 2, এত কম। তারপর হচ্ছে গ্যাসগুলোর ঘনত্ব ও চাপ যথাক্রমে, ঘনত্ব দিয়ে দিচ্ছে চাপ দিয়ে দিচ্ছে। এখন বলছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হিসাব করো। সো ঘনত্বের সূত্র কি জানি আমরা, ঘনত্ব ডি ইকুয়াল টু PM/RT, তাই না? তো আমাদের কি বের করতে বলছে ভাই, তাপমাত্রাটা বের করতে বলছে। সো তাপমাত্রা কি ইকুয়াল টু আমরা কি বলবো, ঘনত্ব ইন্টু মোলার গ্যাস ধ্রুবক ডিভাইডেড বাই কোনো কিছুই না, PM এর জায়গায় থাকবে, আর এর জায়গায় থাকবে, শুধু দেখো তাপমাত্রাটা ডি এর জায়গায় গেছে, ডিটা তাপমাত্রার জায়গায় আসবে। এখন একটু জিনিস খেয়াল করো, চাপ কত আমাদের, চাপ প্যাসকেল 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্যাসকেল, প্যাসকেলে রাখি, কেন প্যাসকেলে রাখতেছি দেখো, প্যাসকেল মানে কি এটা কি এসআই একক তাই না, নিউটন মিটার ইনভার্স 2। ভর কততে দেওয়া আছে দেখো, ভর আণবিক ভর 2 গ্রাম নাকি 2 কেজি, এটা 2 কেজি ধরো, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো তো 2 কেজি না 2 গ্রাম দেওয়া, ঠিক আছে নোমান দাও তো। আচ্ছা ধরে নিলাম আপাতত 2 কেজি, আর যদি 2 গ্রাম দেয় তাহলে কিন্তু কেজিতে কনভার্ট করতে হবে, হ্যাঁ। আর দেখো চাপটা তো প্যাসকেলে নিলাম, এখানে ঘনত্বটা কত দেওয়া আছে 1.5, ঘনত্ব বসে দেই 1.5, ঠিক আছে। আচ্ছা দাও আমারে দাও, প্রশ্নটা দাও। এটা কিন্তু 2 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে, আণবিক ভর 2 মানে কি 2 গ্রাম, এটা কেজিতে কনভার্ট করি 10 টু দি পাওয়ার -3 কেজি। আর মোলার গ্যাস ধ্রুবকটা কিসে বসাবা দেখো, চাপটা কিসে আছে এসআই একক, এই কেজিটাও এসআই একক, ঠিক আছে। তাহলে মোলার গ্যাস ধ্রুবক অবশ্যই এসআই এককে বসাইতে হবে 8.314, বুঝা গেছে, ক্লিয়ার এইটুক। এবং দেখবে আলটিমেটলি কেলভিনই আসবে, দেখো এই জুল মানে কি নিউটন মিটার, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কি কেজি, এটা কেজি, ঠিক আছে। এখন দেখো 1.5 কেজি পার মিটার কিউব তাই না, আর এটা কি সে আছে দেখো প্যাসকেলে আছে, প্যাসকেল মানে কি নিউটন মিটার ইনভার্স 2। তো সব কাটাকাটি গিয়ে দেখবা হচ্ছে কেলভিনটা টিকবে, বুঝতে পারছো। সো যখন সবগুলো তুমি এসআই এককে বসাবা, এই মোলার গ্যাস ধ্রুবকটা কি এককে বসাবা 8.314, আশা করি বুঝাইতে পারছি এখন মোলার গ্যাস ধ্রুবক কেন 8.314 বসাইছি। এখন খেয়াল করো এখানে কি আছে 2 আছে, এখানে 1.1 আছে, এখানে কত 1.5 আছে, এখানে 8 আছে। ওকে, এখন ক্যালকুলেশনটা আমরা কেমনে করি, আগে দেখো তুমি 10 এর পাওয়ার কত আসে দেখো, 10 টু দি পাওয়ার 10 - 3, তাহলে কত আসে 10 টু দি পাওয়ার 7। দেখো 10 টু দি পাওয়ার 7 এর আশেপাশে কে আছে, আশেপাশেই কেউ নাই, 10 টু দি পাওয়ার 9 আছে। আচ্ছা যাই হোক, আমরা দেখি কি করা যায়। এখন দেখো এই 2 কে যদি 2 আর 1.1, এটাকে 1ই ধরি, এটাই কি করা যায় বলো তো, 8.3 আর 1.5 গুণ করি, এটাকে 8 ধরি, এটাকে 1.5 ধরি, ঠিক আছে। 8 আর 1.5 গুণ করলে কত হয় 12 হয়,
ধরে নিলাম 12, 2 কে 12 দিয়ে কাটলে 6 হয়, 1/6 কত? 1/6 1/6 কত আসে রে বাবা দেখো তো, 1/6 দেখো 1/6 10/6 কত? 6 ওকে 6, 4 থেকে 0.0, তো 6 7 42, 1.7 ধরো যেহেতু কমায় নিছি 1.7, তাহলে দেখো 1.7 ইন্টু 10⁻7, ঠিক আছে, 1.7 ইন্টু 10⁻7, কোন জায়গায় ভুল হয়েছে রে বাবা? কোথাও তো আমি ভুল দেখতেছি না। এই নোমান, তুমি এটা গ্রাম বলছো কেন? এটা তো কেজি হইলেই মিলে যায়। হুম, 0.17, হ্যাঁ, আসে এটা 0.17, দেখি 0.17 ইন্টু 10⁻7, তাহলে 1.7 ইন্টু 10⁸ না, কি অপশনে কি দেওয়া আছে, উত্তরে কি দেওয়া আছে? 1.7 ইন্টু 10⁶ কেলভিন আসে না? সঠিক উত্তর আছে অপশনে? উত্তর কি দেওয়া আছে? সঠিক উত্তর নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এইটা যেখান থেকে কালেক্ট করা হয়েছে ওইখানে সঠিক উত্তরটা নাই, ঠিক আছে, লেখাই আছে সঠিক উত্তর নাই। অ্যান্সার হচ্ছে 1.76 ইন্টু 10⁶ কেলভিন, ঠিক আছে। কেজি না, এটা গ্রামই ধরতে হবে। যখন কিছু দেওয়া থাকবে না অলওয়েজ কখনো ভুল শিখবে না, এটা গ্রামই। অ্যান্সার এইটাই, অ্যান্সার ভাইয়া এইটাই। সোর্স যেখানে আছে, সোর্স থেকে আমি চেক করাইছি, সোর্সে দেওয়া আছে, সঠিক উত্তর নাই, বুঝে গেছে। তাহলে কি আসবে? 1.76 বা 1.78 ইন্টু 10⁶ কেলভিন। আর যদি এখানে প্রশ্ন লেখা দিত 2 কেজি, তখন তোমার হচ্ছে ই নাম্বারটা মিলতো। ওকে, অ্যান্সার নাই। কোয়েশ্চেন ব্যাংক দেখলাম, অ্যান্সার নাই। ওকে, ভুল শিখার জোর করে তো উত্তর মিলানোর দরকার নাই। জোর করে উত্তর মিলানোর দরকার আছে? নাই তো। তো তুমি বেসিকটা শিখো, তাইলেই হইছে, বেসিকটা শিখো। ওকে, আসো। আর যখন কেজি হইতো তখন তো রেজাল্ট একদম মানে ইয়া হইতো, 10⁹ হইতো। সো কেজি তো এখানে বইলা দেয় নাই। তারপরে আসো সামনে যাই, পরেরটা দেখো। ও একই অঙ্ক তো, একই অঙ্ক। ও এই যে দেখছো, ভর 2 কেজি, ভর 2 কেজি। আহা, 2 কেজি করলে তো এটা ঠিক আছে, 1.76 ইন্টু 10⁹ কেলভিন আসবে না? সো কেজি। ওকে, তোমার টাইপার ভুল করে মিয়া নোমান। শোনো, একবার পোলাওয়াইনের বদ্দয়ে খেয়ে তোমার কিন্তু ইয়া হইছে, কি বলে, ঠিক আছে। ওকে, এটা হবে অ্যাকচুয়াল, ঠিক আছে, কেজি। খেয়াল করো, একবার বদ্দয়া খেয়ে কিন্তু এখনো বিছানায় পড়ে আছো। সো পোলাওয়াইনের বদ্দয়া খেও না, ঠিক আছে। 1.76 10⁹ কেলভিন, তো কাহিনীটা তো বুঝছো, কেজি এইটা। ওকে, এটা তো কেজি। ওকে, ডান, ক্লিয়ার। আর যখন কোনো কিছু না দেওয়া থাকবে তখন গ্রাম ধরবা, ঠিক আছে। যখন কোনো কিছু না দেওয়া থাকবে তখন কি ধরবা? গ্রাম ধরবা। ওকে, তারপর দেখো, এটা আরেকটা চমৎকার ম্যাথ। 2টা পাত্র এ ও বি যথাক্রমে সমভরের, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন দিয়ে পূর্ণ। বলছে একই তাপমাত্রায় পাত্র দুটিতে গ্যাসের চাপ সমান পাওয়া গেল, মানে 2টা চাপ সমান, কার্বন ডাইঅক্সাইডের যে চাপ এটারও সেম চাপ। বলছে পাত্র এর আয়তন 24 লিটার হলে পাত্র বি এর আয়তন কত লিটার? চমৎকার একটা ম্যাথ, তাই না? কত হবে? কে কে পারবা একটু বলো তো, সাস্টের অঙ্ক কে কে পারবা? রবিন আলী বলছে আমি পারবো। উত্তর কি? এ। একজন বলতেছে 32। কি আন্দাজে মারতেছো নাকি? পারলে করো। দেখো আমি একটু দেখাই দিই, অনেক কিছু তোমরা চিন্তা করতেছো হয়তো, বা এখানে হিন্টস দেওয়া আছে, সমভর। দেখো, অর্থাৎ এখানে বলে দিচ্ছে ডাব্লিউ অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু ডাব্লিউ অফ মিথেন, মানে মিথেনের ভর আর কার্বন ডাইঅক্সাইডের ভর সমান। এখন
তুমি জানো পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, সূত্র জানো না? সো তাইলে কি ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পিভি এম ডিভাইডেড বাই আর টি কিনা? বলেন ডাব্লিউ ইকুয়াল টু কি বলতে পারি, পিভি এম ডিভাইডেড বাই আর টি। সো দেখেন এইখানের জন্য কি লিখতে পারি, পিভি এম ডিভাইডেড বাই আর টি, এটার জন্য পিভি এম ডিভাইডেড বাই আর টি। তো বুঝোই তো, একটা কার্বন ডাইঅক্সাইডের একটা মিথেনের, আমি এই কারণে বারবার লিখতেছি না। এখন খেয়াল করো দুইটার ক্ষেত্রে চাপ সমান, তো আমি চাপ কাইটা দেই, চাপ যেহেতু সমান। আবার দুইটার ক্ষেত্রে তাপমাত্রা সমান, একই তাপমাত্রা, মোলার গ্যাস ধ্রুবকও দুইটার ক্ষেত্রে সমান। ক্লিয়ার? দেখো কত কিছু কমে গেছে। তো এখন দেখো কার্বন ডাইঅক্সাইডের এ পাত্রের আয়তন 24 লিটার, কার্বন ডাইঅক্সাইডের আয়তন বলে দিচ্ছে 24 লিটার। একটু বুঝছো, কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, 24 লিটার। সো কার্বন ডাইঅক্সাইডের বাম পাশে 24 লিটার এবং কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস কত, 44। তোমার হচ্ছে মিথেনের আয়তন বের করতে হবে, মিথেনের মোলার মাস কত, 16। সো মিথেনের আয়তন 24 ইন্টু 44 বাই 16। এখন দেখো পানি ভাত, 4 6 24, 4 4 16, 4 অক্ষে 4, 4 11 44, 6 11 66। অ্যান্সার ক্লিয়ার? কত, ডি নাম্বারটা। এই ধরনের ম্যাথ গুচ্ছতে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঠিক আছে? ম্যাথটা দেখে মনে হয়েছিল না অনেক কঠিন? মনে হয়েছিল কি না অনেক কঠিন? ওকে, কারা জানি এ দিছিল? যারা এ দিছিল ওরা কই, গর্তে লুকাইছে? আচ্ছা পরেরটা দেখি। একজন পূর্ণ বয়স্ক লোকের ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা 3.8 লিটার হলে এতে কত মোল গ্যাস বা বায়ু থাকবে? বলছে মোল সংখ্যা বের করতে। এরকম একটা ম্যাথ আমি আগেও করাইছি, এই ম্যাথটা কত হবে উত্তর বইলা দাও, তোমরা বলো বলো, এটা কি হবে? সো খেয়াল করো, মোল সংখ্যা n ইকুয়াল টু আমরা কি জানি, পিভি বাই আরটি, তাই না? n ইকুয়াল টু পিভি বাই আরটি। চাপ কত? দেখো চাপ 1 atm, আয়তন কত 3.8 লিটার, আর কত 0.0821, তাপমাত্রা কত 37 ডিগ্রি সেলসিয়াস মানে 310 কেলভিন। এখন জাস্ট শুধু ক্যালকুলেশন। এখন দেখো ক্যালকুলেশনটা কেমনে করবা। এই 0.0821 এটা কি শিখাইছি ভাইয়া? দেখো তো, এটা বলছি না 12.2 লিখতে, সো এটা কাটো, এখানে লেখো 12.2। সো এখন দেখো 310, তাই না? 310 এটাতে 3.10 বানাও, তাহলে এখানে 100 লিখতে পারবা। 3.1 তুমি যদি হচ্ছে 12 দিয়ে কাটো, ঠিক আছে? ধরো 3 অক্ষে 3, 3 4 12, ঠিক আছে? সো 4 থেকে একটু কম হবে, 3.8 হবে, বা হচ্ছে ধরো এটা 4-ই ধরো, কাছাকাছি ধরো 4 ধরো, 3 অক্ষে 3, 3 4 12। এখন আসো 4 8 32 2, হাতে থেকে কত 3, 3 4 12 আর 3 কত, 12 আর 3 15। ওকে, সো এখন দেখো 4 8 32 2, হাতে থেকে 3, 3 4 12 আর 3 15, দশমিকের পরে এক ঘর, 15.2 বাই 100, 0.15। উত্তর কত, 0.15 মোল। শেষ এই নাম্বারটা, 0.15 মোল। ওকে আসেন সামনে যাই। একজন লোক এক নিঃশ্বাসে 0.2 লিটার বায়ু গ্রহণ করে, যার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 1 atm। লোকটি একবারে কতগুলা গ্যাস অণু গ্রহণ করে? সেটা তো পারা যাবে আশা করি, আগেরটা যদি বুঝে থাকো এটা পারবা। x ইকুয়াল টু পিভি বাই আরটি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, কারণ আগের বার কি করছি, মোল সংখ্যা বের করছি। এখন দেখো চাপ কত, চাপ 1 atm, আয়তন কত, আয়তন হচ্ছে 0.2 লিটার, অ্যাভোগাড্রো সংখ্যা কত 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর কত, আর হচ্ছে আমি লিখবো না, তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। আরটা আমি কি লিখবো, 12.2 লিখলাম উপরে, কোনো সমস্যা আছে? আর তো 0.0821, ঠিক আছে?
12.2। ওকে, ডান। সো এখন আসো খেয়াল করো, এই 2 শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলাম, এখানে কি 10⁻21, ঠিক আছে, 10⁻21, দুইটা শূন্য কাটলাম, 10⁻21 হয়ে গেছে। 3 অক্ষে 3, 3 দুগুণে 6। সো দেখো, এই শূন্য যদি কাটি 10⁻20 হয়ে যাবে, 2 দুগুণে কত, 4, তা 4 বরং কত, 48। দেখো 4 বরং 48, 48 ইন্টু 10⁻20 লিখতে পারি। তাহলে 4.8 ইন্টু 10⁻, কত আসে রে বাবা, 21 আসে। দশমিকের যদি এক ঘর বামে নেই, শেষ। 4.8 ইন্টু 10⁻21, দেখো এটা কিন্তু 4.9, 48 ইন্টু 10⁻20, সো 4.8 ইন্টু 10⁻21। ক্লিয়ার? একজন বলছে আজকে কি শুধু প্র্যাকটিসই করাবেন পরিবেশ রসায়ন নিয়ে, তাইলে তোমার ধারণা নাই। পরিবেশ রসায়ন পুরোটা একটা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, ঠিক আছে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো, কারণ থিওরি আধা ঘন্টার, ঠিক আছে। থিওরি কতটুকু আছে, থিওরি হচ্ছে আধা ঘন্টার পড়া। সাউন্ড কি হয়েছে, সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড আটকে যায়, ঠিকই তো আছে, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। হ্যালো 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 হ্যালো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার। ওকে ওকে, নাও এটা রেখে দাও, ক্লিয়ার, ওকে। সো আসো সামনে যাই। এই অঙ্কটা বুঝতে পারছো তো সবাই? ডান ডান ডান। ও আচ্ছা, তোমরা তো বায়োলজিবিদ। যে স্যার প্রশ্ন করছে সে ভুল করছে, নিঃশ্বাস মানে তো ত্যাগ করা। এই লোক শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, ঠিক আছে। এফবিতে সাউন্ড কমে গেছে, কোথায় এফবিতে সাউন্ড কমে গেছে দেখি? ফেসবুকে সাউন্ড ঠিক আছে না কমে গেছে? সাউন্ড একবারে কমে গেল। এই তাহলে লাইভটা কাইটা এফবিতে আবার জয়েন করো, পার্ট 2। কাটো কাটো কাটো, ইন্ট করো না।